মিস্টার রিচার্ডসন। খুব না, খুব শখ না ওই মেয়ে মানুষটার সাথে কথা বলার? কি যেন নাম, কি যেন হ্যাঁ হ্যাঁ, রিনা গোমস, তাই তো, তাই না? এ কি আছে গো তোমার ওই সুটকিটার মধ্যে? নিজের বউকে ছেড়ে, ছি, লজ্জা করে না তোমার? এখন পড়ে থাকো ওই অন্ধকূপে, এটাই তোমার নিয়তি। তোমাকে বশ করার অস্ত্র তো এখন আমার হাতে, দেখবে? এই দেখো দেখো, দেখেছো কি সুন্দর না? দেখো দেখো দেখো। গল্প শোনা ও গল্প বলায় বাঙালির চুরি মেলা ভার। সেই ছোট্টবেলায় রাতে ঘুমাবার সময় দাদু ঠাকুমার কাছে গুটিসুটি হয়ে দৈত্য দানব পক্ষীরাজে গল্প শোনা, আবার সেই গল্পই রিসাইকেল করে বয়সকালে নাতি নাতনিদের শোনানো, এই কাজে আমরা বরাবরই সিদ্ধহস্ত। তাই আমরা মানে কল্পনার আড্ডাঘর নিয়ে হাজির হয়েছি আমাদের প্রথম নিবেদন, একটি রহস্য কাহিনী নিয়ে, স্পর্শাঘাত। গল্পটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমৃতা অধিকারী, অনুষ্কা ভট্টাচার্য, অম্বেশা জানা, সন্দীপ গাঙ্গুলি, সার্থক সিনহা, এবং গল্প পাঠ ও রচনায় রয়েছেন অনন্যা সরকার। তার সঙ্গে আমি রয়েছি গল্পের সূত্রধার অনামিকা সিনহা। আসুন গল্পটি শুনে নেওয়া যাক। খাদের একদম ধার দিয়ে ছুটে চলেছে একটা নারী মূর্তি। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে সে, আর তার বাঁ হাতটা দিয়ে মাঝে মাঝে ডান হাতের কবজিটাকে চেপে ধরছে শক্তভাবে, যেন কবজি থেকে হাতটা ছেড়ে দিতে চাইছে একটা হ্যাঁচকা টানে, কিন্তু পারছে না, বারবারই ব্যর্থ হচ্ছে। দৌড়তে দৌড়তে বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। কালো ধোঁয়াটে অন্ধকারটা ভয়ানক আকার নিয়ে তাকে গিলে খেতে চাইছে। বারবার পিছনে ফিরে তাকাতে গিয়ে উঁচু নিচু রাস্তার পাথরে হোঁচট খাচ্ছে, তবু সে থামছে না। শীতল অন্ধকারটার বুক ছিঁড়ে ক্লান্ত শরীরটা দৌড়েই চলেছে। সদ্য নিযুক্ত ফরেস্ট রেঞ্জ অফিসার অনিরুদ্ধ দত্তের জিপটা টাকদা ফরেস্টের রাস্তা ধরে চলেছে। জিপ চালাচ্ছিল ধনরাজ। সে এই এলাকারই বাসিন্দা। অধস্তন ধনরাজের কাঁধে দায়িত্ব পড়েছে নতুন রেঞ্জ অফিসারকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে দেওয়ার। গত সপ্তাহে চাকরিতে যোগ দিয়েছে অনিরুদ্ধ। এরই মধ্যে পাহাড় আর জঙ্গলে ঘেরা এই ছোট্ট জায়গাটা বেশ মনে ধরেছে তার। যেমন সুন্দর এই জায়গাটা, তেমনই এখানকার মানুষগুলোর সারল্য তার মন কেড়েছে। পাহাড়ের কোলে দুরন্ত ছোড়াগুলো যেমন বয়ে চলে নিরন্তর, তেমনি এই মানুষগুলোর জীবনও একটা সাবলীল ছন্দে বয়ে চলেছে। পথের পাশে সুন্দর প্রকৃতির শোভা দেখতে দেখতে মোহিত হয়ে গিয়েছিল অনিরুদ্ধ। সম্বিত ফিরল জিপটা হঠাৎ ব্রেক কষতে। বাঁকের মুখে জিপটা থেমেছে। সামনে একটা ছোটখাটো জটলা। আনমনা অনিরুদ্ধ চোখ পড়েছে সামনে। ধনরাজ নেপালি মানুষ, কিন্তু বহুদিন বাঙালিদের সংস্পর্শে থেকে সে ভালোই বাংলা বলতে পারে। আর এই অঞ্চলে পর্যটকদের আনাগোনা হোমস্টের জন্য অনেকেই ভাঙা ভাঙা বাংলা আর ভালোই হিন্দি বলতে পারে। ধনরাজের দিকে তাকিয়ে অনিরুদ্ধ প্রশ্ন করল, কি ব্যাপার বলো তো? বুঝতে পারছি না স্যার, অ্যাক্সিডেন্ট লাগছে। জিপ থেকে নেমে পড়ল ওরা। জটলা সরিয়ে এগিয়ে গিয়ে অনিরুদ্ধ দেখল ধনরাজের কথাই ঠিক। একটি মেয়ের দেহ কুঁকড়ে কাঠ হয়ে পড়ে আছে একটা পাথরের সামনে। মাথার এক কোণে গভীর ক্ষত, সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে। দেহে প্রাণ থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ধনরাজ আর অনিরুদ্ধ দুজন ধরাধরি করে শরীরটাকে সোজা করল। মেয়েটির গলার পাশে হাত দিয়ে স্পন্দন খোঁজার চেষ্টা করলো অনিরুদ্ধ। ঠান্ডা দেহটায় হাত দিয়ে কেমন একটা ঝটকা লাগলো ওর। বেশ কিছুক্ষণ পালস খোঁজার ব্যর্থ চেষ্টা করে উঠে দাঁড়ালো। ধনরাজের উদ্দেশ্যে বলল, না, শি ইজ ডেড। লোকাল থানায় খবর দাও। ধনরাজ মাথা নেড়ে আজ্ঞা পালন করার জন্য মোবাইলটা পকেট থেকে বের করলো। পুরো ঘটনাটায় অনিরুদ্ধ বেশ হকচকিয়ে গেছে। দিনের শুরুতে এমন একটা অভিজ্ঞতার জন্য প্রস্তুত ছিল না। বেশ কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকলো একভাবে। মেয়েটির বয়স অল্পই,
20-22-এর বেশি হবে না। ফ্যাকাশে মুখটায় একটা আলগা লাবণ্য আছে, কিন্তু মুখটার দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে একটা অদ্ভুত ভয়ের অভিব্যক্তি। সেই অভিব্যক্তি ভাষায় প্রকাশ করা যায় না, যেন মারা যাওয়ার আগে স্বয়ং মূর্তিমান মৃত্যু তার সামনে উপস্থিত হয়েছিল। অনিরুদ্ধ মেয়েটির দিক থেকে চোখ সরালো। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে তার। অস্বস্তি কাটাতে সামনে তাকালো। সামনে অনন্ত আকাশ আর অতল স্পর্শী খাদ। আকাশের দিকে তাকালো অনিরুদ্ধ। আকাশের মুখ ভার। হঠাৎ হঠাৎ রূপ বদলায় আকাশ এই পার্বত্য অঞ্চলে। কখনো ঝলমল করছে, আবার কখনো অঝোর ধারা বর্ষাচ্ছে। খামখেয়ালি আবহাওয়া এখন বৃষ্টির অপেক্ষায় রয়েছে। মেঘের চাদর ছাউনির মতো ঢেকে দিয়েছে আকাশকে। ধনরাজের দিকে চিন্তিত মুখে তাকালো অনিরুদ্ধ। ধনরাজ তার মুখের ভাষা বুঝতে পেরেছে। বলল, থানা এখান থেকে 20 মিনিটের রাস্তা স্যার, চলে আসবে এখনই। তার কথা শেষ হতে না হতে চলেও এলো। তবে পুলিশ নয়, বৃষ্টি। দৌড়ে দুজন গাড়িতে গিয়ে ভেতরে রাখা দুটো বর্ষাতি টেনে নিল। ধনরাজ ছাতা হাতে মাথা ঢেকেছে অনিরুদ্ধ। রেঞ্জারের জিপ দেখে ও পুলিশের কথা শুনে কৌতূহলীদের ভিড়টা হালকা হয়ে এসেছিল। বৃষ্টির আগমনে পুরোপুরি ফাঁকা। জনশূন্য পথের ধারে একটা জিপ, দুটো মানুষ আর একটা প্রাণহীন দেহ। জিপের কাছে সরে এসে অনিরুদ্ধ বলল, স্থানীয় লোকজন কিছু জানে? কিছু বলছিল? সে ধনরাজকে জটলার মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখেছিল। ধনরাজ বলল, কেউ চেনে না স্যার, টুরিস্ট মনে হচ্ছে, নাহি তো কই নতুন এসছে। আর ঘটনাটা খুব রাতে ঘটেছে মনে হয়েছে। নিশ্চুপ হয়ে অনিরুদ্ধ ঘাড় নাড়ল। মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল। এলাকায় নতুন আসা একটা অল্প বয়সী মেয়ে এই জনহীন প্রান্তরে মাঝরাতে একলা কি করছিল? তবে কি আত্মহত্যা না খুন? চিন্তায় ছেদ পড়ল। তাদের জিপের পিছনে আরও একটা জিপ এসে থামল। 4-5 জন ঊর্ধ্বধারী ঝটাপট নেমে পড়ল জিপ থেকে। সামনের বেঁটে খাটো ভদ্রলোকটি নমস্কার জানালেন। পরিষ্কার বাংলায় বললেন, ওয়েলকাম রেঞ্জার সাহেব, আপনার আসার খবর আমি পেয়েছি। দেখুন দেখি এসেই কি মিসহ্যাপের মধ্যে এটা পড়তে হলো। এমনিতে খুব শান্ত জায়গা, কিন্তু তবে মাঝে সাঝে দু একটা খুন, জখম, চুরি জুচ্চুরি ওগুলো তো লেগেই থাকবে। অ্যাকচুয়ালি আপনাদের জানানোর আগেই আমি খবরটা পেয়েছি। থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব, দেখলাম জিপটা খারাপ। সেটা সারিয়ে সুরিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তা আপনারা স্পটে আছেন কতক্ষণ? 40 মিনিট। সরি, আপনাকে একটু বেশিক্ষণই দাঁড় করিয়ে ফেললাম। তো আপনাকে আমার পরিচয়টাই দেওয়া হয়নি। অধমের নাম সমীর রঞ্জন বর্মন, ইনচার্জ অফ টাকাদা থানা। অনিরুদ্ধ নমস্কার জানিয়ে তার পরিচয় দিল। তারপর হাঁটতে হাঁটতে মৃতদেহের কাছে পৌঁছলে ওরা। পিছনে সেই 4 জন ঊর্ধ্বধারী। বৃষ্টি টপটপ করে পড়েই যাচ্ছে। ইন্সপেক্টর বর্মনের মৃত মেয়েটির দিকে তাকিয়ে ভুরু দুটো কুঁচকে গেল। বললেন, আরে এই মেয়েটি এখানে? আপনি একে চেনেন নাকি? হ্যাঁ, ইনি দিন 3 আগে থানায় এসেছিলেন একটি মিসিং ডায়েরি করতে। সে কি? আরে আর বলবেন না মশাই, সে কি হয়রানি। দিদি জামাইবাবু নাকি হঠাৎ করে হারিয়ে গেছে। এত কান্নাকাটি করছিল, কিন্তু ঠিক মতন একটা ইনফরমেশন দিতে পারেনি। দিদি জামাইবাবুর সাথে ঘুরতে এসেছিল? আরে না, মেয়েটির দিদি জামাইবাবু এখানেই থাকেন। এনার জামাইবাবু শালুমবাড়ি টি এস্টেটের ম্যানেজার। মেয়েটি দিন 10 আগে দিদির বাড়ি বেড়াতে আসে কলকাতা থেকে। তারপরই এই কেস। এখন তো দেখছি কেস জন্ডিস। তা দিদি জামাইবাবুর খোঁজ পাওয়া যায়নি কোনো? না, এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি। একেবারে হওয়া শেষ দেখেছিল এই মেয়েটি। ওরা সেদিন দুপুরবেলা বেরিয়েছিল, বাংলোর আশেপাশেই ছিল। তারপরই নাকি হাওয়া হয়ে যায় দুজন। আচ্ছা আপনি বলুন, এরকম আসার গল্প থেকে আমি কি ইনভেস্টিগেশন করব? তাও আমি এই কদিন চারিদিকে খোঁজ খবর লাগিয়েছি। মেয়েটির জামাইবাবু মানে অশোকবাবুর কোনো গুপ্ত শত্রু টত্রু আছে নাকি সেসবও খোঁজ করেছি, কিন্তু দুজনের কোনো চিহ্ন পাইনি। এখন খালি একটাই পসিবিলিটি রয়েছে। খাদে পড়ে যাওয়া? হ্যাঁ, খাদ আর জঙ্গল, এই দুটো অপশানই এখন খোলা আছে। তবে এখানকার জঙ্গলে কোনো প্রাণঘাতী জন্তু আছে বলে তো শুনিনি।
তা আপনি অবশ্য এই ব্যাপারে আমার থেকে বেশি ভালোভাবে বলতে পারেন। হাতি আছে, তবে গভীর জঙ্গলে না ঢুকলে তাদের দেখা পাওয়া মুশকিল। সচরাচর তারা দেখা দেয় না। তবে এখানে আরও একটা চিন্তা বেড়ে গেল, হ্যাঁ, রাতের অন্ধকারে এই মেয়েটি এখানে কী করে এলো আর মৃত্যুটাই বা কীভাবে হলো বোঝা যাচ্ছে না। গাড়ি যদি ধাক্কা দেয় তাহলে তো তার চিহ্ন থাকবে, কিন্তু সেরকম তো কিছুই নেই। হ্যাঁ, ঠিকই বলেছেন, তবে এখন পোস্টমর্টমের উপর যতক্ষণ না হাতে পাচ্ছি কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বৃষ্টির তেজ একটু কমেছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলের সব কাজ মিটিয়ে বর্মন বললেন, তাহলে চলুন একবার থানায় ঘুরে যাবেন নাকি? তবে তার আগে অশোকবাবুদের বাংলোতে একবার যেতে হবে, বাংলোর কেয়ারটেকার আর সার্ভেন্টদের জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনি কি যাবেন আমাদের সাথে? অনিরুদ্ধ এই কথাটাই ভাবছিল। মেয়েটির ঘটনাটা বেশ ভাবাচ্ছে। অনেক প্রশ্ন জমছে মাথার ভেতরে। ছোটবেলা থেকেই কৌতূহলী তার মন। কৌতূহল না চেপে সে ইন্সপেক্টর বর্মনের সাথে যাওয়ার জন্য অনুরোধ করবে ভাবছিল। তার আগেই স্বয়ং ইন্সপেক্টর প্রস্তাব দিচ্ছেন যখন, তখন কোনো দ্বিধার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যেতে পারি, অসুবিধা নেই। চলুন তবে এগোনো যাক। বাংলোটা বেশ বড়, ব্রিটিশ আমলের ছাপ আছে। সামনেই শালুংবাড়ি টি এস্টেট। জায়গাটা বেশ মনোরম। গেটের সামনেই জিপ দুটো থামল। ইউনিফর্ম পরা এক নেপালি যুবক দৌড়ে এসে গেট খুলে দিল। জিপ দুটো ভেতরে ঢুকল। সামনের জিপ থেকে ইন্সপেক্টর বর্মন ও দুজন কনস্টেবল নামল, আর অন্য জিপটা থেকে অনিরুদ্ধ ও ধনরাজ। বর্মনকে দেখে যুবকটির সেলাম ঠোকার কায়দাই বদলে গেল। একেবারে মিলিটারি কায়দায় সেলাম ঠুকে নিরুদ্দিষ্টদের জন্য উদ্বেগ প্রকাশ করল সে। নেপালি যুবক পবন আর বর্মনের কথোপকথন থেকে জানা গেল অশোক বসুর স্ত্রী উর্মি বসুর ছোট বোন পূর্বা সেন গতকাল রাতে কখন বাংলো থেকে বেরিয়ে যায় সেটা সে বুঝতেই পারেনি। সকালে বাংলোর পরিচারিকা পূর্বাকে দেখতে না পেয়ে তাকে খবর দেয়। সে ও বাংলোর মালি আশেপাশে খোঁজ করে, তাকে পাওয়া যায়নি। সে থানার উদ্দেশ্যে রওনাও দিচ্ছিল, কিন্তু তখনই যুবকের পরিচিত একজন তাকে খবর দেয় জঙ্গলের রাস্তায় খাদের ধারে পূর্বাকে পাওয়া গেছে। তবে সে যে মারা গেছে তা সে জানত না। সে পুলিশেরই আসার অপেক্ষা করছিল। পবনকে আরও দু একটা প্রশ্ন করে বর্মন পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করতে বাংলোর ভেতরে ঢুকলেন, পিছনে অনিরুদ্ধ আর দুই কনস্টেবল। বাংলোটা বাইরে থেকে যেমন প্রাচীনত্বের প্রমাণ দেয়, ভেতরটা কিন্তু তার বেশ উল্টো। শহুরে মডার্ন কোনো বাড়ির গৃহসজ্জা যেমন হয়, বাংলোর ভেতরটাও তেমনভাবেই সাজানো। পরিচারিকা মিতা ভেতরেই মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়েছিল। বর্মন বললেন, তুমি কি এখানেই থাকো? না স্যার, আমি সামনের বসতে থাকি। 5 মিনিটের রাস্তা। কখন আসো এখানে? 7টার সময়। এসেই কি তুমি পূর্বার খোঁজ করেছিলে? না সাপ, ও দিদিমণি আগেও 2-1বার না বলে বেরিয়ে গেছিল। আমি তাই ভেবেছিলাম আজ হয়তো তাই গেছে। মেম সাপ খুব চিন্তা করতো ওর এদিক ওদিক বেরিয়ে যাওয়া নিয়ে, সব সময় চোখে চোখে রাখতো। তারপর তো বাবু মেম সাপ দুজনেই কোথায় হারিয়ে গেল। ও পূর্বা দিদিমণি যখন প্রথম এসেছিল খুব ভালো ছিল, তারপর তো কেমন অদ্ভুত ব্যবহার করতে শুরু করলো। সাপ খেতে দিলে খেতো না, ঘর থেকেও বেরোতো না, শুধু জানলার দিকে তাকিয়ে বসে থাকতো আর নিজের হাত দুখানি চেয়ে কি যেন একটা দেখতো। হাত দেখতো? স্ট্রেঞ্জ। পূর্বার ঘরটা কোন দিকে একবার দেখাও তো। পরিচারিকা বাংলোর শেষ প্রান্তের একটা ঘরে নিয়ে এলো। এই ঘরটা বাংলোর বাকি ঘরগুলোর মতোই বড়, তবে আসবাবপত্র বেশ কম। একধারে কাবার্ড, মাঝখানে একটা কিং সাইজ খাট, খাটের পাশে একটা রিডিং টেবিল। বর্মন ঘরটা ঘুরে ঘুরে দেখলেন, তারপর জানলার কাছে দাঁড়িয়ে বাইরেটা ভালো করে দেখার চেষ্টা করছিলেন। অনিরুদ্ধ দাঁড়িয়েছিল খাটের সামনে, তার পাশেই পূর্বার রিডিং টেবিল। টেবিলে রাখা বাংলা ইংরাজি কিছু বইয়ের মধ্যে এমন একটা জিনিস চোখে পড়ল যেটা অনিরুদ্ধর ভীষণ পরিচিত, একটা চামড়া বাঁধানো ডায়েরি।
কভারে সোনালি দুটো অক্ষর PS। মনে মনে বলল, পূর্বা সেন, PS। অনিরুদ্ধর বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। ঠিক এরকমই নামের অক্ষর লেখা পার্সোনাল ডায়েরি ছিল বাবার। রোজ রাতে বিছানায় বসে বাবাকে ডায়েরি লিখতে দেখত অনিরুদ্ধ। পূর্বা সেনের ডায়েরিটা দেখতেই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঘরে শুধু রয়েছেন বর্মন আরও কনস্টেবলরা ঘরের বাইরে। পেছনে দাঁড়িয়ে ফরেস্ট রেঞ্জ অফিসার অনিরুদ্ধ দত্ত তার কালো বর্ষাতিটার ভেতরের লোকানো পকেটে চালান করে দিল চৌকো জিনিসটা। কেন এমন করলো জানে না অনিরুদ্ধ। কোনো দিনও কারুর কোনো জিনিস না বলে নেয়নি সে। আজ হঠাৎ যে কী হলো, রহস্যময় মেয়েটা তার কৌতূহলী মনটাকে নাড়া দিয়েছে, যেন বলছে, আমাকে জানো, তোমাকে আমায় জানতেই হবে। বাংলো থেকে বেরিয়ে বর্মনকে আরও এক পরিচারক ও মালিকে জিজ্ঞাসাবাদ করতে দেখে অনিরুদ্ধ সেখান থেকে সরে এসে বাংলোর চারপাশটা দেখতে দেখতে বাংলোর পিছনের দিকে চলে এলো। এখানে একটা সরু মতো রাস্তা আছে। রাস্তাটা সম্ভবত জঙ্গলের ভেতরে যাওয়ার। একটা উঁচু টিলার উপর জরাজীর্ণ আরও একটা বাংলো দেখা যাচ্ছে। স্যার, আপনি এখানে কি করছেন? এই জায়গাটা ভালো নয় স্যার, এখান থেকে চলুন, ইন্সপেক্টর সাহেব আপনাকে ডাকছে। ভালো নয় মানে? কি আছে ওখানে? ওই যে সামনে বাড়িটা দেখছেন, ও বাড়িটা ভালো নয়, বুড়ি আত্মা থাকে ওখানে। ওই বাংলোটা কার? বহুত সাল পেহলে ওখানে এক সাহেব থাকতো, উডের বিজনেস করতো সাহেব। নিজের বিবির নামে বাংলোর নাম দেয় এমিলিয়া ভিলা। লেকিন ও বিবিটা ডাইন ছিল সাহেব। ও জাদু টোনা করে সাহেবকে বশ করতে চাইতো। সবাই বলে ও সাহেবকে নাকি উই মেরেছিল। সাহেবের বডি ওই খাইয়ের মধ্যেই পাওয়া যায়। তারপর ওই ইমিলি একাই থাকতো আর কি সব কালা জাদু করতো সাহেব। ওর মরার পর বাংলোটা নিলাম হয়ে যায়। তারপর কেউ জিন্দা বাঁচতে পারেনি ওই বাংলোতে। যে ফ্যামিলি কেনে ওই ফ্যামিলি লাশ পাওয়া যায় খাইয়ের মধ্যে। হাঁটতে হাঁটতে এসব কথা বলছিল ধনরাজ। অনিরুদ্ধ বলল, হ্যাঁ, তুমি এসব মানো? খাদে পড়ে যাওয়া মানে অ্যাক্সিডেন্টও তো হতে পারে। এইসব ভূত প্রেত ডাইনি পিশাচের গল্প ছড়িয়ে হয়তো কেউ কুকর্ম করেছে। জানি না সাহাব, বচপন থেকে শুনে আসছি, সবাই বলে। সত্যি মিথ্যে জানি না সাহাব, তবে সবাই বিশ্বাস করে। কথা আর এগোলো না। দেখা গেল বর্মন তার জন্য জিপের কাছে অপেক্ষা করছেন। অফিস থেকে কোয়ার্টারে ফিরতে সন্ধে গড়িয়ে গেল। থানায় অনেকটা সময় চলে গেল অনিরুদ্ধর। সে যে বালিগঞ্জের বাসিন্দা তা শুনে বর্মন তার কৈশোরের গল্পের ঝুলি খুলে বসেছিলেন। তাঁরও ছোটবেলা দক্ষিণ কলকাতায় কেটেছে। তবে শুধু দক্ষিণ নয়, উত্তরের খবরও পেয়েছে। পূর্বা সেনের বাড়ি শ্যামবাজারে। রেকর্ডস থেকে ঠিকানা বের করে তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। সেখানে পূর্বার ঠাকুরদা ছাড়া আর কেউ থাকে না। তার বাবা মা দুজনেই গত হয়েছে। বাড়িতে ঢুকে বর্ষাতিটা সযত্নে একটা হুকে টাঙিয়ে দিল। তারপর ভেতরের পকেটটা থেকে বের করে আনলো সেই ডায়েরিটা। অফিসের কাজকর্মের মধ্যেও ঘ্যানে ঘ্যানে বৃষ্টিটা রেনকোটের পকেটটার কথা মনে করিয়ে দিচ্ছিল। রাতের খাওয়া সেরে বিছানায় বসলো ডায়েরিটা নিয়ে। কী লেখা আছে বা আদেও কোনো কৌতূহল উদ্দীপক কিছু আছে কি না জেনেই অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছিল অনিরুদ্ধর। কিন্তু ডায়েরিটা খুলে হতাশ হয়ে গেল। এ তো শুধু কিছু নাম ঠিকানা হিসেব নিকেশ এইসবই রয়েছে, আর কোনো লেখাই তো নেই। প্রথম দিকের 20-25টা পাতা উল্টে হতাশ হয়ে ডায়েরিটা বিছানায় ছুঁড়ে দিল। বিছানায় পড়ে ডায়েরির ফাঁক থেকে ছোট্ট একটা কাগজ উঁকি দিল। আবার ডায়েরিটা হাতে নিল। কাগজটা বের করে দেখল সেটা ডিকস্টা আর্ট কোম্পানি নামে একটা দোকানের বিল। ঠিকানা কার্শিয়াং মার্কেট। সেটা দেখেই কি মনে হতে ঝট করে ডায়েরির পাতা উল্টে সেপ্টেম্বর মাসটা খুলে ফেলল। 3রা সেপ্টেম্বরের পাতাটা বড় বড় সুন্দর হস্তাক্ষরে ভরে আছে। অনিরুদ্ধ পড়তে শুরু করলো।
তেসরা সেপ্টেম্বর। আজ দিদির বাড়ি যাচ্ছি নর্থ বেঙ্গলে। অশোকদা 2 বছর হলো শালুংবাড়ি টি এস্টেটের ম্যানেজার হয়েছে। ওরা কলকাতায় থাকাকালীন রোজ দিদির সাথে দেখা হতো। এই 2 বছরে পুজোর সময় ছাড়া আর দেখাই হয়নি ওদের সাথে। ওরা ওখানে একটা ফাটাফাটি বাংলোয় থাকে। দিদি নিত্য নতুন ছবি পাঠিয়ে আমাকে লোভ দেখায়। পরীক্ষার জন্য এতদিন যেতেই পারিনি। গত সপ্তাহে এক্সাম শেষ হয়েছে, তাই চললাম দিদির বাড়ি। ওখানে 3-15 থাকার প্ল্যান আছে, যদিও অশোকটা 1 মাস থাকার জন্য জোরাজোরি করছিল। তবে এতদিন দাদুকে ছেড়ে থাকতেই পারবো না। দাদুকে অনেক করে বললাম চলো চলো, দাদু দোকান ছেড়ে নড়বেই না। তাই আজ রাতে দার্জিলিং মেলে আমি একাই যাচ্ছি। একা ট্রেনে যাব বলে দাদুর চিন্তার শেষ নেই। তবে আমার বেশ মজাই লাগছে। আর এই পুরো ট্যুরের অভিজ্ঞতাটা ডায়েরিতে লিখে রাখবো ঠিক করেছি। এর আগে কখনো ডায়েরি লিখিনি, তবে এখন থেকে জীবনের প্রথম সব অভিজ্ঞতা লিখে রাখবো। এইটুকুতেই পাতা শেষ। 4 সেপ্টেম্বর ফাঁকা। আবার 5 সেপ্টেম্বরে লেখা রয়েছে। খুব সাধারণ ভাষায় বেড়ানোর অভিজ্ঞতা সম্বন্ধে লিখেছে পূর্বা। 6 তারিখও তাই। অনিরুদ্ধ ঘড়ির দিকে তাকালো। 2:30 বাজে। আলো নিভিয়ে পাশ ফিরল অনিরুদ্ধ। এতটা পরে কোনো অস্বাভাবিকতার আভাস পেল না। পরের দিন আবার ডায়েরি খুলে বসল। 7 সেপ্টেম্বরও ফাঁকা। পরের পাতায় পূর্বা লিখছে 8 সেপ্টেম্বর। আজ একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম দিদির সাথে। কাশিয়ার মার্কেটটা ঘুরে দেখলাম। ছোটোখাটো জিনিসপত্র কিনছিল দিদি। সেই ফাঁকে আমি একটা কিউরিও শপ দেখতে পেয়ে ঢুকে পড়লাম। দোকানটা খুব পুরনো, তার থেকেও পুরনো দোকানের মালিকটা। 2-1টা ঘর সাজানোর জিনিস দেখতে দেখতে একটা দারুণ জিনিস চোখে পড়লো। একটা রূপোর আংটি, এমেরাল্ড বসানো, দারুণ সুন্দর কাজ, অ্যান্টিক কিন্তু ইউনিক। আর আশ্চর্যভাবে আমার রিং ফিঙ্গারে একদম ফিট হয়ে গেল। কিনে নিলাম। দিদিরও খুব পছন্দ হয়েছে। অশোকদা যদিও বলল 5,000 টাকাটা একটু বেশি। তবে আমি স্টোন চিনি, এটা একদম অরিজিনাল। রূপোটা পুরনো, তাই ভারীও। এটার দাম আরও বেশি হওয়া উচিত ছিল। বাড়ি ফিরে আংটিটা পরে হাতটা অদ্ভুত সুন্দর লাগছে। আমার অনেক আংটি আছে, কিন্তু এটা যেন অদ্ভুত সুন্দর। সেদিন এতটুকুই লিখেছিল পূর্বা। অনিরুদ্ধ মনে করার চেষ্টা করল সেদিন মেয়েটার হাতে কোনো আংটি ছিল কিনা। না, যতদূর অনিরুদ্ধর মনে আছে পূর্বার কোনো আঙুলেই কোনো আংটি ছিল না। তবুও একবার বর্মনকে জিজ্ঞেস করবে কিনা ভাবছিল। তারপর মনে হলো তার এই অত্যাধিক কৌতূহল দেখে বর্মন তাকে সন্দেহও করতে পারে। এইসব ভাবতে ভাবতে সাইড টেবিলে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। মা ফোন করছে। দুদিন ধরে ভীষণ দৌড়ঝাঁপ চলছে অনিরুদ্ধর। টাকদার জঙ্গলে 2 দিন আগে একটা হাতির মৃতদেহ পাওয়া গেছে। দেহে গুলির চিহ্ন রয়েছে। বোঝাই যাচ্ছে চোরা শিকারির কাজ। একটা পোচরের গ্যাং বেশ কিছুদিন এই অঞ্চলে অপারেশন চালাচ্ছিল। কয়েক মাস আগে সেই দলের একজন ধরাও পড়ে। তখন বেআইনি কাজ কিছুটা বন্ধ হয়। এতদিন পর আবার শুরু হয়েছে। এইসব নিয়ে অনিরুদ্ধর ব্যস্ততা তুঙ্গে উঠেছে। অন্য কিছু নিয়ে ভাববার সময় ছিল না। আজও গাড়ি নিয়ে টাকদার দিকেই যাচ্ছিল। গাড়ির ইঞ্জিনে একটু সমস্যা হওয়ায় মাঝ রাস্তায় একটা গাড়ি সারানোর ছাউনির সামনে তারা থেমেছে কিছুক্ষণ। উল্টো দিক থেকে একটা পুলিশের জিপ আসছে। জিপটা কাছাকাছি আসতেই চেনা মুখ দেখতে পেল অনিরুদ্ধ। ইন্সপেক্টর সমীরঞ্জন বর্মন হাসি মুখে তার দিকে তাকিয়ে। গাড়ি থামিয়ে বর্মন নামলেন। আরে মশাই, আপনি এখানে? কি হলো? গাড়িটার ইঞ্জিনটা একটু সমস্যা করছে। আরে মশাই, এসব তো লেগেই আছে। কিন্তু আপনার তো মশাই সোনায় বাঁধানো কপাল। আসার 1 মাসও হলো না, এর মধ্যে প্রচারের কেসে জড়িয়ে পড়লেন। এই কেসটা সলভ করতে পারলে আপনি ভাবতে পারছেন কি হবে? কাগজের হেডলাইনে বড় বড় করে আপনার নাম ছাপা হবে। কী যে বলেন! ওদের ধরার আগে আটকাতে পারলে
নিরীহ প্রাণটা বেঁচে যেত, সেটা আর কি পারলাম। আরে আপনার ইয়াং ব্লাড, পারলে আপনিই পারবেন। তবে যে কেসের জন্য আপনার সাথে পরিচয় হলো সেই কেসটায় আমি কিছুটা প্রোগ্রেস করতে পেরেছি। মানে? অশোক আর উর্মির ডেড বডি দুটি খুঁজে পাওয়া গেছে। তাই? কোথায় পেলেন? বাংলোর পিছনে যে জঙ্গলে যাওয়ার রাস্তাটা আছে না, জায়গাটা বেশ নির্জন আর রাস্তাটাও বেশ খাড়াই, পাশেই খাদ, আর এত গাছপালা ঠিক মতন বোঝাও যায় না। খাদটা বেশ গভীর, ওখানেই পাওয়া গেছে বডি দুটো। আপনার আন্দাজটাই তাহলে ঠিক হলো। তবে জায়গাটা নিয়ে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস জানাই, ওই জায়গায় খাদে পড়ে আরও বেশ কিছু মানুষের প্রাণ গেছে। আসলে এখানকার লোকেরা বলে জায়গাটা নাকি হন্টেড। জঙ্গলে ঢোকার মুখে টিলার উপরে এমিলিয়া ভিলা বলে একটা পোড়ো বাড়ি আছে, দেখেছেন বোধহয়। বহু বছর ফাঁকা পড়ে আছে বাড়িটা। ওই বাড়িরই মালিক এবং পরবর্তীকালে ওই বাড়িটি কিনেছিলেন যারা, তাদেরও ওই খাদে পড়েই মৃত্যু হয়। হ্যাঁ, সেদিন ধনরাজও এইসবই বলছিল। ছাড়ুন তো যত সব গাঁজাখুড়ি গল্প, এইসব গল্প রটিয়ে দিলে না খুন করতে খুব সুবিধা হয়। আপনার কি মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে ওদের? এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু কে যে করলো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ক্লু আমি পাইনি। আর পূর্বাসেনও হতে পারে। উনি নিজেই খুন করে উনিই আবার মিসিং ডায়েরি করবেন? নিজের ওপর থেকে সন্দেহটা সরানোর জন্য করতেই পারেন। আর ওনার মৃত্যুটা? সে তো মশাই পোস্টমর্টেম রিপোর্ট বলছে মাথায় গভীর ক্ষত, কিন্তু মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। সে কি, কার্ডিয়াক অ্যারেস্ট? আর বডি থেকে কোনো ক্লু পাওয়া যায়নি? না, দেহে পোশাক ছাড়া আর কিচ্ছু ছিল না, নট ইভেন আ সিঙ্গেল পিস অফ জুয়েলারি। দেখুন আপনার গাড়ি ছেড়ে গেছে, আপনাকে এটা নিয়ে আর বেশি ভাবাবো না। আপনি এমনিতেই অনেক কিছু নিয়ে ব্যস্ত। বেস্ট অফ লাক, চলি তাহলে। পুলিশের জিপটা গতি বাড়িয়ে চলে গেল, কিন্তু অনিরুদ্ধর মনে চিন্তাটা আবার চেপে বসল। তবে কি পূর্বাই তার দিদি জামাইবাবুকে ঠেলে খাদে ফেলে দিয়েছে? কিন্তু যে মেয়ে প্রত্যেক দিন দিদি জামাইবাবুকে নিয়ে এত প্রশংসাসূচক কথা ডায়েরিতে লেখে, সেই খুন করলো ওদের। কিন্তু কেন? সে তো তার দিদিকে খুব ভালোবাসতো। উর্মি আর অশোকের সম্পর্ক, তাদের মধ্যে ভালোবাসা নিয়ে গর্ববোধ করত। তাহলে কি সবই ভান? আর মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে সে করছিলই বাকি। এত এত প্রশ্ন আবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনিরুদ্ধ সংকল্প করল ডায়েরির বাকি লেখাটা আজ পড়ে শেষ করতেই হবে। ফিরতে আজও রাত হলো তার। তড়িঘড়ি খাওয়া সেরে ড্রয়ারটা খুলল। ডায়েরির ওপর আলো পড়ে জল জল করছে অক্ষর দুটো। 9ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর, পাতা উল্টাচ্ছে আর পড়ে যাচ্ছে। লেখার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। সেই একই বেড়ানোর কথা, দিদি জামাইবাবুর কথা, খাওয়া দাওয়ার কথা। তবে একটা পরিবর্তন দেখতে পেল অনিরুদ্ধ। সব কিছুর পরেও পূর্বা তার হাতের আংটিটার প্রশংসা করতে ভোলেনি। জিনিসটা একটু অদ্ভুত লাগলো তার। কেউ একটা আংটির এত প্রশংসা কেন করবে? কি এমন আংটি সেটা, কত সুন্দর যে প্রতিদিন ওটার উল্লেখ করতেই হবে? অনিরুদ্ধ মহিলাদের অলংকার প্রিয়তার কথা শুনেছে। পূর্বাও হয়তো গয়নার প্রতি দুর্বল, তাই এমন করে লিখেছে। এরপর 11 তারিখের পাতাটা ফাঁকা। 12 তারিখ আবার লিখেছে পূর্বা। কিন্তু এ কি, এই কেমন হাতের লেখা? পূর্বার হাতের লেখা বেশ গোটা গোটা আর বড় বড়, কিন্তু এই লেখা তো জড়ানো জড়ানো আর কাটাকুটিতে ভরা। শুধু কয়েকটা অক্ষর দেখলে বোঝা যায় লেখা একই ব্যক্তির। অনিরুদ্ধ কলেজে পড়াকালীন গ্রাফোলজি নিয়ে অল্প বিস্তর চর্চা করত। হাতের লেখা দেখে মানুষের মনের অবস্থা বোঝার একটা উপায় আছে। তার সেই পুরনো বিদ্যা আজ কাজে লেগে গেল। মানুষ যখন খুব মানসিক অশান্তিতে ভোগে, তখন তার হাতের লেখায় বদল আসে। এই লেখা তারই প্রমাণ। অনিরুদ্ধ ডায়েরিটা চোখের আরও সামনে এনে পড়তে শুরু করলো। প্রথম লাইনটাই কেমন অদ্ভুত। পূর্বা লিখছে, 12ই সেপ্টেম্বর। আমার হাত দুটো কেমন বদলে যাচ্ছে। আমি জানি না কেন এমন হচ্ছে। প্রথমে ডান হাতটার বদল চোখে পড়েছিল, কাল বিকেলে দেখি বাঁ হাতটাও ডান হাতটার মতন হয়ে গেছে।
এত ফ্যাকাশে সাদা হাত আমার ছিল না। এটা কি কোনো রোগের লক্ষণ? আমার কি কোনো জটিল অসুখ করলো? কিন্তু আমার শরীরে তো কোনো অস্বস্তি নেই। দিব্যি খাচ্ছি, দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কেন হঠাৎ এমন হলো? এই সরু সরু লিকলিকি আঙুল, শিরা ফুটে থাকা হাত তো আমার নয়। নখগুলোর শেপও বদলে গেছে। এত বদল এই কদিনে কি করে হলো? আশ্চর্য আরেকটা ব্যাপার, আমার আঙুলগুলো বেশ মোটা ছিল। সরু হয়ে যাওয়ার পরেও আংটিটা একটু লুজ হয়নি। কাল রাতে অনেক খোলার চেষ্টা করলাম, একেবারে চেপে বসে গেছে। ক্রিম, সাবান কিছুতেই ফল হলো না। এতটুকুও টেনে খুলতে পারলাম না। কেমন অদ্ভুত লাগছে। তবু থাক, এত সুন্দর আংটিটা খুলে রাখার কোনো মানেই হয় না। তবে কাল ডিনারের সময় দিদি অনেকক্ষণ ধরে আমার হাতগুলোর দিকে তাকিয়েছিল। ওর কি চোখে পড়েছে আমার হাতের বদলটা? 14ই সেপ্টেম্বর। হাতগুলো খুব বাড়াবাড়ি শুরু করেছে, আর আমার নিয়ন্ত্রণে থাকছে না, বরং আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। আমার মগজটা খেয়ে ফেলছে, সব গুলিয়ে দিচ্ছে আমার। কিছু ভালো লাগছে না, খালি ভেতর থেকে একটা রাগ আর ঘেন্না বেরিয়ে আসছে। কিসের জন্য রাগ, কার ওপর ঘেন্না জানি না, শুধু রাগ আর ঘেন্নাটা খুব সত্যি, ভীষণ তীব্র। আমার কথা বিশ্বাস করবে না জানি, আমিও তো নিজেকে আর বিশ্বাস করতে পারছি না। আমার হাত দুটো যেগুলো এতদিন আমার ছিল, এখন সেগুলো অন্য কারোর হয়ে গেছে। যে হাতটা দিয়ে লেখাটা বেরোচ্ছে সেটা আমার না। খুব জোর করে আমি লেখাচ্ছি আমার সারা শরীরের শক্তি দিয়ে। এখন আর কারোর সাথেই কথা বলতে ভালো লাগে না, দিদির সাথেও নয়। দিদি আর অশোকদাকে গদগদ হয়ে প্রেম করতে দেখলে হাত দুটো নিষ্পিস করে, মনে হয় গলা দুটো টিপে দিই। কাল রাতে হাত দুটোর অমানসিক শক্তি টের পেলাম। বুড়োটা সারাক্ষণ ফোন করে জ্বালায়। কাল রাতে ফোনটা বাজতে প্রচণ্ড রাগে ফোনটা টুকরো করে জানলার বাইরে ফেলে দিল। আমি নিজের চোখে দেখলাম আংটির পাথরটায় লালচে আভা। জানলাটা দিয়ে এমিলিয়া ভিলার মাথার চিমনিটা দেখা যায়। ওখানে খুব যেতে ইচ্ছে করে, কেন যে করে। কাল হাঁটতে হাঁটতে কখন ওখানে চলে গিয়েছিলাম জানি না। এমিলিয়া ভিলাটা যেন আমায় টানছে। সারাদিন জানলার সামনে বসে থাকি, আর হাত দুটো জানলার গ্রিল ধরে থাকে, আর চকচক করে পাথরটা। অনিরুদ্ধ ডায়েরি থেকে চোখ তুলল। কী সব লিখেছে এই মেয়েটা? মেয়েটার কি মানসিক রোগ ছিল নাকি? হাতগুলো ওরা নেই মানে? এসব কী আবল তাবল! কিন্তু এমিলিয়া ভিলায় যেতে চাইতো কেন পূর্বা? এখানেও সেই এমিলিয়া ভিলা? পাতা উল্টে পরের পাতাটা পড়ে হতভম্ব হয়ে গেল অনিরুদ্ধ। 15ই সেপ্টেম্বর। আজ কি হয়ে গেল? এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি হলো এটা? ওরা কোথায় চলে গেল? আজ দুপুরের দিকে বাংলো থেকে বেরিয়েছিলাম। দিদি জোর জবরদস্তি আমায় টেনে নিয়ে গেল। অশোকদা আর দিদি জঙ্গলের রাস্তাটা ধরলো। আমার বুকটা ছ্যাত করে উঠল। হাত দুটোর নিষ্পিসানিটা বেড়ে গেল যেন। সবটা আমায় লিখতেই হবে। তারপর আমি দেখলাম ওরা হাসছে। দুদিন আগে ওদের এই খুনসুটিটা দেখতে খুব ভালো লাগতো। এখন মনে হলো এর চেয়ে কদর্য, এর চেয়ে বেশি ঘেন্না করার মতো আর কিচ্ছু হয় না। ওরা হাঁটছিল সামনে, আমি ওদের পেছনেই ছিলাম। ওরা খাদের খুব পাশ দিয়ে হাঁটছিল। রাস্তাটা যেখানে বেঁকে গেছে ওরা ওখানে দাঁড়িয়ে পড়ল। অশোকদা সূর্যাস্তের ছবি তুলছিল। দিদি আমায় ডাকলো, আমি ওদের পেছনে গিয়েই দাঁড়ালাম। আমার মাথার মধ্যেটা তাল গোল পাকাতে শুরু করলো। আমি দেখলাম আমার হাত দুটো সামনের দিকে উঠলো, আর আংটির পাথরটা যেন ঘন লাল হয়ে উঠলো। তারপরের মুহূর্তটা যেন আমার কিচ্ছু মনে নেই। যখন থেকে আবার মনে পড়ছে তখন থেকে ওদের কোথাও দেখতে পাইনি। পবনের সাথে লোকাল থানাও গিয়েছিলাম,
পুলিশ ওদের ঠিক খুঁজে পাবে। আমি ওদের কোনো ক্ষতি করতে পারি না, কিন্তু ওই হাতগুলো, ওগুলোর ওপর আমার কোনো বিশ্বাস নেই। না না, আমি এসব ভাববো না। ওরা আসবেই, ওরা ফিরে আসবেই। পরের পাতাটায় লেখা, ওরা আসেনি, ওরা আর আসবে না। এই রাক্ষসে আংটিটা সবাইকে খেয়ে নেবে। আমার হাত দুটো ওর বশে চলে গেছে। এই হাত দুটো আর কাউকে শেষ করার আগেই আমি ওদের শেষ করে দেব। এরপর বাকি পাতাগুলো জুড়ে শুধুই শূন্যতা। অনেকক্ষণ একভাবে বসে থাকলো অনিরুদ্ধ। কোলের ওপর রাখা বন্ধ ডায়েরিটার ওপর দুটো অক্ষর এখনো জলজল করছে। মার্কেটের মধ্যে জিপ থামালো অনিরুদ্ধ। একটা সরু গলির মধ্যে ঢুকলো। ঘিঞ্জি গলিটার একদম শেষে একটা ঝরঝরে সাইনবোর্ডের আবঝা লেখাটা অতি কষ্টে পড়া যায়, ডেকোস্টা আর্ট কোম্পানি। কাঁচ লাগানো কাঠের দরজা ঠেলে অনিরুদ্ধ ঢুকল। অতি পুরনো দোকান, কয়েকটা ছোটোখাটো জিনিস সাজানো। এক বৃদ্ধ চেয়ারে বসে ঢুলছিল। দরজা খোলার আওয়াজে তার হুঁশ ফিরেছে। आइए आइए साहब जी, बोलिए क्या दिखाऊं। পকেট থেকে একটা কাগজ বের করে সামনে রাখল অনিরুদ্ধ। यह अंगूठी आपने बेचा? क्यों साहब, क्या हुआ? किसका है ये? किससे खरीदा आपने? क्या हुआ साहब? जो पूछा उसका जवाब दीजिए पहले। हमको याद नहीं साहब, बहुत पुरानी बात है। सब याद है आपको? बोलिए किससे खरीदा? इसके वजह से 2 लोगों की मौत हो गई है, और जिस लड़की को ये अंगूठी बेची थी ना आपने, वो भी मर गई। বৃদ্ধ থপ করে চেয়ারটায় বসে পড়ল। বিড়বিড় করে বলতে থাকলো, डायन ने खा गई साहब, डायन ने खा गई। डायन ने? हाँ साहब, डायन की अंगूठी थी। वो जो जंगल के सामने हिमिलिया विला है ना, वहाँ पे रहती थी। रिचर्ड साहब की बीवी। बहुत प्यार करते थे रिचर्ड साहब अपनी बीवी से, लेकिन उसके दिल में शक के सिवा और कुछ नहीं था। उसे लगता था कि उसका हस्बैंड भाग जाएगा किसी के साथ। कोई औरत को रिचर्ड साहब के साथ देख नहीं पाती थी। वो कमरे में बंद करके रखती थी साहब को। उसके उंगली पर हर वक्त वो अंगूठी रहती थी। जादू टोना करती थी। रिचर्ड साहब को भी नहीं छोड़ा, मार दिया उनको। किसी को नहीं पता कैसे गिर गए वो खाई में। उसके मौत के बाद भी उसका साया वो बिला नहीं छोड़ी, और भी कई लोगों की मौत हुई है वहीं पे। और ये सब आपको कैसे पता? विला के नौकर सुखदेव मेरी दुकान पे कभी कभी आता था। उसने बोला था, और उसने ही दी थी अंगूठी। वो भी 25 साल पहले की बात है। इतना सब जानने के बाद भी आपने वो अंगूठी क्यों बेचा? क्या करूं साहब, मजबूरी। पापी पेट के लिए साहब, पापी पेट के लिए। আর দোকানটায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করল না। অনিরুদ্ধ দরজা ঠেলে বেরিয়ে এলো। মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে। তবু একটা প্রশ্নের উত্তর পাওয়া হলো না। কোথায় গেল সেই অভিশপ্ত আংটিটা? 7 বছরের ভাই বুকানের হাত ধরে পাহাড়ের রাস্তায় হাঁটছে 11 বছরের তিতাস। মা বাবা পিছন পিছন আসছে। এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে দুই ভাই বোনের।
ছোট্ট বুকান খালি হাত ছাড়িয়ে দৌড়ে যাচ্ছে, তিতাসও তাকে ধরতে ছুটছে। হঠাৎ বুকান একটা ঝোপের পাশে কি যেন দেখতে পেয়ে উবু হয়ে বসেছে। তিতাস কাছে গিয়ে দেখল বুকানের হাতে একটা ছোট মতো চকচকে জিনিস। ওর হাত থেকে ছিনিয়ে নিল জিনিসটা, হাতে নিয়ে দেখল একটা কি সুন্দর আংটি। সবুজ পাথরটা ঝলমল করছে। হাতে নিয়ে দেখতে দেখতে পড়ে ফেললো আঙুলে। অবাক কাণ্ড, আংটিটা একদম তার আঙুলের মাপের। নিজের হাতের দিকে তাকিয়ে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল তিতাসের ঠোঁটে।